সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ে একটি প্রশ্নপত্র আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নিবে। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 10 মিনিট। যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, তৃতীয় অধ্যায় বায়ুচাপ এবং আঞ্চলিক ভূগোল থেকে নবম অধ্যায় এশিয়া মহাদেশ। এবারে আমরা দেখে নেব প্রশ্নপত্রটি। প্রথমে 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরে নিচে দাগ দাও। 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন সমান 1 করে, মোট 6 নম্বর। প্রথম প্রশ্ন, আবর্তন গতি সবচেয়ে বেশি মেরুতে, কর্কট ক্রান্তি রেখায়, নিরক্ষরেখায়, মকর ক্রান্তি রেখায়। সঠিক উত্তর হবে নিরক্ষরেখায়। তারপর 2 প্রশ্ন, সুন্দরবন বদ্বীপ যে নদী মোহনায় অবস্থিত? গঙ্গা, সিন্ধু, নর্মদা, ইয়াং, সিকিয়াং। সঠিক উত্তর হবে গঙ্গা। তারপর 3 প্রশ্ন, এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম? চিল্কা, ক্যাসপিয়ান সাগর, মরুসাগর না বৈকাল? সঠিক উত্তর হবে ক্যাসপিয়ান সাগর। এরপর 4 প্রশ্ন, অপুষ্যর অবস্থান ঘটে 3 জানুয়ারি, 4 জুলাই, 21 মার্চ, 22 এপ্রিল। উত্তর হবে 3 জানুয়ারি। তারপরে 5 প্রশ্ন, কোন দ্রাঘিমাকে ভারতের প্রমাণ সময় ধরা হয়েছে? উত্তর হবে 82°23' পূর্ব। তারপরে 6 প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় মাপার যন্ত্রের নাম? উত্তর হবে এখানে অ্যানিমোমিটার। এবারে 2 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়? উত্তর হবে 21 জুন। তারপর 2 প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? এখানে উত্তর হবে পামির মালভূমিকে। 3 প্রশ্ন, জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কোনটি? উত্তর হবে টোকিও ইয়োকোহামা। তারপর 4 প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে ইয়াংসি। 5 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি? উত্তর হবে সৌদি আরব। 6 প্রশ্ন, জিপিএস এর পুরো অর্থ কী? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। 7 প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম কি? উত্তর হবে ব্যারোমিটার। এবারে 3 দাগের প্রশ্ন, 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি প্রশ্ন মান 2 করে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, অধিবর্ষ কাকে বলে? অধিবর্ষ বা লিপ ইয়ার হলো এমন একটি বিশেষ বছর যেখানে সাধারণ বছরের তুলনায় একটি দিন অতিরিক্ত থাকে। এই বাড়তি দিনটি সাধারণত ফেব্রুয়ারি মাসের সাথে যোগ করা হয়, যার ফলে ওই বছরটি 366 দিন হয় এবং ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে 29 দিনে শেষ হয়। তারপরে প্রশ্ন, মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তর, মৌসুমি জলবায়ু প্রধানত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়। মৌসুমি জলবায়ুর সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। সাধারণত এখানে চারটি প্রধান ঋতু দেখা যায়: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে এবং বর্ষাকালে বাতাসে আর্দ্রতা পরিমাণ খুব বেশি থাকে। শীতকালে শীতল ও শুষ্ক হয়। এবার 3 প্রশ্ন, হার্ট অফ এশিয়া কাকে বলে ও কেন? উত্তর, এশিয়ার মধ্যভাগ 40% অঞ্চল জুড়ে রয়েছে পার্বত্য ও মালভূমি অঞ্চল। এখানে পামির ও আর্মেনীয় নামে 2টি পর্বত গ্রন্থি রয়েছে। এখান থেকে বিভিন্ন পর্বত ও পর্বত বেষ্টিত মালভূমিগুলি বিস্তৃত হয় এবং এশিয়ার বেশিরভাগ নদী এখান থেকে উৎপত্তি হওয়ায় এশিয়ার মধ্যভাগের উচ্চভূমিকে হার্ট অফ এশিয়া বলে। তারপরে প্রশ্ন, বার্নৌলির নীতি কাকে বলে? উত্তর, বায়ুর গতিবেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। বায়ুর বেগ ও বায়ু চাপের মধ্যে এই ব্যস্তানুপাতিক সম্পর্ককে বলা হয় বার্নৌলির নীতি। এবার 4 প্রশ্ন, 50টি শব্দে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি প্রশ্ন 3 করে থাকে, মোট 6 নম্বর। প্রথম প্রশ্নটি হচ্ছে যে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের সচিত্র বর্ণনা দাও। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ তোমাকে, সেই ছবিটি পরীক্ষায় আঁকতে হবে অপসূর এবং অনুসূর অবস্থানের। তারপরে প্রশ্ন, পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বতশ্রেণী উৎপন্ন হয়েছে? উত্তর হবে পামির গ্রন্থি মধ্য এশিয়ার একটি প্রধান পর্বত সংযোগস্থল, যা থেকে বেশ কয়েকটি সুউচ্চ পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে বিস্তৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ পূর্বে হিমালয় ও কারাকোরাম, পূর্বে কুনলুন, পশ্চিম ও পশ্চিমে হিন্দুকুশ এবং উত্তর পূর্বে তিয়ান শান পর্বতমালা। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? উত্তর হবে
মূল মধ্যরেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু বা শেষ হয় তাকে আন্তর্জাতিক রেখা বলে। আন্তর্জাতিক তারিখ রেখার থেকে পূর্বে গোলার্ধের দেশগুলিতে গেলে একদিন বৃদ্ধি পায় এবং পশ্চিম গোলার্ধের দেশগুলিতে গেলে একদিন হ্রাস পায়। তারপর 4 প্রশ্ন, ঋতুচক্র কী? উত্তর, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে সারা বছর ধরে পর্যায়ক্রমে উত্তাপের তারতম্য ঘটে। এই উষ্ণতার পার্থক্যের উপর ভিত্তি করে বছরকে প্রধানত 4টি ঋতু যথাক্রমে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত এ ভাগ করা হয়েছে। এই ঋতুগুলির পর্যায়ক্রমিক আবর্তনকে ঋতুচক্র বলা হয়ে থাকে। এবারে 5 দাগের প্রশ্ন, 50টি শব্দের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি প্রশ্ন আমার 5 করে থাকে, মোট 10 নম্বর। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায়? এই জলবায়ু প্রধান বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। উত্তর, নিরক্ষীয় জলবায়ু এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও পশ্চিমঘাট পর্বতমালায় দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য: উষ্ণ ও আর্দ্র, সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং ঋতু পরিবর্তন প্রায় অনুভূত হয় না। প্রচুর বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি। তারপরে পয়েন্ট, দৈনিক তাপমাত্রা, দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও রাতে কিছুটা কমে, তবে বার্ষিক তাপমাত্রা পার্থক্য খুব কম। মেঘলা আকাশ, অধিকাংশ দিনই আকাশ মেঘলা থাকে। তারপর পয়েন্টটি হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। পর্যাপ্ত বৃষ্টি ও উষ্ণতার কারণে এখানে ঘন চিরসবুজ বন জন্মায়, যেখানে গাছগুলো সারা বছর সবুজ থাকে। অরণ্য মেহগনি, আবলুস, রোজউড, রবার, ব্রাজিল নাট, পাম ইত্যাদি শক্ত কাঠের গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। গাছগুলো অনেক লম্বা হয় এবং উপরে অংশে চাঁদুয়া বা ক্যানোপি তৈরি করে, যার নিচে লতানো উদ্ভিদ ও ফার্ন দেখা যায়। তারপরে প্রশ্ন, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয় বিশ্বের বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার, যা মূলত পারস্য উপসাগর ও এর আশপাশের অঞ্চলে কেন্দ্রীভূত। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলের প্রধান তৈল উৎপাদনকারী দেশ। এই অঞ্চলটি বিশ্বের মোট উৎপাদিত তৈল অর্ধেক বেশি সরবরাহ করে এবং বৈশ্বিক অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌদি আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এবং আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র। মরুভূমি প্রধান সৌদি আরবে পৃথিবীর 26% খনিজ তেল সঞ্চিত আছে। এই দেশে প্রধান তৈল খনি অঞ্চলের নাম হলো ঘাওয়ার, আবকিক, আইন্ডার, দাহরান, সাফানিয়া, মনিফা ইত্যাদি। সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি অঞ্চল এবং ঘাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তৈল উত্তোলন অঞ্চল। তারপরে ইরানের প্রধান তৈল খনি দেশটি দক্ষিণ পশ্চিম এলাকায় অবস্থান করেছে। এখানকার তৈল খনি অঞ্চলগুলি হলো মসজিদ ই সুলেমা, নাখাত ইসা, আখাজারি, হাপাতকেল, গ্যাচসারন, লালি ইত্যাদি। তারপর ইরাকের তৈল খনি অঞ্চলগুলি হলো কিরকুক ও মাসুল। কিরকুক দেশের উত্তরাংশে অবস্থিত বৃহত্তম তৈলক্ষেত্র। মাসুলে প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলিত হয়। তারপরে কুয়েত, পৃথিবীর আরেকটি খনিজ তেল সমৃদ্ধ দেশ হলো কুয়েত। এখানকার তৈল খনিগুলি হলো বারগান, মগওয়া, আল হামাদি, আল জারা ইত্যাদি। বারগান সর্বপ্রধান তৈলক্ষেত্র। মগওয়া, আল হামাদি, আল জার ইত্যাদি অঞ্চল থেকে প্রচুর খনিজ তেল উত্তোলিত হয়। সংযুক্ত আরব আমিরশাহী। সংযুক্ত আরব আমিরশাহী 60টি আমিরশাহী নিয়ে গঠিত হয়েছে। মুরবান আমিরশাহী এর মধ্যে প্রধান তৈল খনি অঞ্চল। বিভিন্ন বন্দরগুলির মাধ্যমে এখান থেকে খনিজ তেল বিদেশে রপ্তানি করা হয়। 6 পয়েন্ট, ওমান দেশের প্রধান তৈল খনি অঞ্চল হলো ফাহাদ। এছাড়াও অন্যান্য তৈল খনিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নাতিহো, ফাইভ ইত্যাদি। তারপরে সিরিয়া দেশে উল্লেখযোগ্য তৈল খনি অঞ্চলগুলি হলো ওমর, আল ইজরা ইত্যাদি। তারপরে 3 প্রশ্ন, টোকিও ইয়াকোহামা শিল্প অঞ্চল পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ শিল্প অঞ্চল হিসেবে গড়ে ওঠার কারণগুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা অবশ্যই আসবে, তোমরা ভালো করে এই প্রশ্নটি মুখস্থ করে নেবে। উত্তরটি হচ্ছে, টোকিও ইয়াকোহামা শিল্প অঞ্চল পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ শিল্প অঞ্চল হিসেবে গড়ে ওঠার কারণগুলি হলো ভূপ্রকৃতিগত সুবিধা। কান্টো সমভূমিতে অবস্থিত এই অঞ্চলটি জাপানের বৃহত্তম সমভূমি হওয়ায় কলকারখানা গড়ে তোলার জন্য আদর্শ। 2 পয়েন্ট, বন্দর নৈকট্য। শিল্প অঞ্চলটি কেন্দ্রস্থলে টোকিও ইয়াকোহামা মতো 2টি বন্দর অবস্থান করায় কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্য রপ্তানি করার সুবিধা হয়। 3 পয়েন্ট, শক্তি সম্পদ।
নিকটবর্তী জোবান কয়লা খনি, ইস্কারি কয়লা খনি ও উবে অঞ্চলে কয়লা শিল্প অঞ্চলটিতে শক্তির চাহিদা মেটায়। 4 নম্বর পয়েন্ট, স্থানীয় জলবিদ্যুৎ ও জল সম্পদ। মধ্য হর্ষর পর্বত অঞ্চলে খরস্রোতা নদীগুলো থেকে যেমন জলবিদ্যুৎ সুবিধা পাওয়া যায়, তেমনই শিল্পের জন্য প্রয়োজনীয় মৃদু জল নদীগুলো থেকে পাওয়া যায়। 5 নম্বর পয়েন্ট, উন্নত পরিবহন ব্যবস্থা। এই অঞ্চলটি অসংখ্য রেলপথ, সড়কপথ ও অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে জাপানকে বাকি এলাকাগুলির সঙ্গে যুক্ত করেছে। 6 নম্বর পয়েন্ট, সুলভ ও দক্ষ শ্রমিক। সমগ্র অঞ্চলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় নিপুণ ও দক্ষ শ্রমিকের কোনো অভাব হয় না। 7 নম্বর পয়েন্ট, চাহিদা ও বাজার। অঞ্চলটি অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ হওয়ায় এখানে শিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে, ফলে এটি উল্লেখযোগ্য বাজার হিসাবে পরিগণিত হয়। এটি ছিল ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। এছাড়াও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলোই আপলোড করা হয়েছে। তোমরা ডিসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখতে পারো বা এই চ্যানেলের ক্লাস 7-এর প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো।